আজকে আমরা প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এই পেপারের সিদ্ধান্ত গ্রহণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন মেকিং এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি সিলেবাসে ইনক্লুড করা আছে সেগুলি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ধারণা, সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব, সিদ্ধান্তের প্রকারভেদ এবং প্রসেস অফ ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। এখন সিদ্ধান্ত গ্রহণ বলতে একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন বিকল্প কর্মপন্থা ইভ্যালুয়েশনের মাধ্যমে সর্বোৎকৃষ্ট কর্মপন্থাটিকে গ্রহণ করে একটি নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারে। অর্থাৎ বিভিন্ন কর্মপন্থা থাকে তার সেগুলিকে মূল্যায়ন করে সর্বোৎকৃষ্ট কর্মপন্থাটিকে গ্রহণ করার যে প্রক্রিয়া তাকে সিদ্ধান্ত গ্রহণ বলা হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি বিকল্প কর্মপন্থা না থাকে সিদ্ধান্ত গ্রহণের সেক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা থাকে না। কিন্তু একটি যদি কর্মপন্থা থাকে নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রয়োজনীয়তা থাকে না। তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেটি প্রয়োজন বিকল্প কর্মপন্থা বা বিকল্প ওয়ের প্রয়োজন যার মাধ্যমে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি এবং ওই বিকল্পগুলির মধ্যে থেকে সর্বোৎকৃষ্ট ওয়েটিকে বা সর্বোৎকৃষ্ট পন্থাটিকে গ্রহণ করার যে প্রসেস সেই প্রসেসকে সিদ্ধান্ত গ্রহণ বলা হয়ে থাকে। এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেটি বলতে চাইছি যে বেস্ট অল্টারনেটিভটিকে সিলেক্ট করতে হবে বা বেস্ট কোর্স অফ অ্যাকশন থেকে সিলেক্টিং বেস্ট কোর্স অফ অ্যাকশন among multiple course of action for achievement a particular goal or particular objective within a specific period of time। অর্থাৎ বিভিন্ন কর্মপন্থা থাকবে সেক্ষেত্রে আমাদের যেটি বেস্ট হবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বেস্ট আমরা বুঝবো ইভ্যালুয়েশনের মাধ্যমে সমস্ত কর্মপন্থাগুলিকে ইভ্যালুয়েশন করা হবে সময় এবং কস্টের রেসপেক্টে এবং সময় কস্টের রেসপেক্টে সেগুলি ইভ্যালুয়েশন করে সর্বোৎকৃষ্ট যে পন্থাটি নির্ধারিত হবে সেটিকে আমরা অ্যাকসেপ্ট করব। অর্থাৎ সিলেক্টিং বেস্ট অল্টারনেটিভ অ্যামং various alternatives for achievement organizational goal within a specific period of time। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কতগুলো কি ফিচার্স বা কতগুলো কি ক্যারেক্টারিস্টিক্সকে আমরা উল্লেখ করতে পারি। প্রথমত হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একটি ইউনিভার্সাল প্রসেস। অর্থাৎ ইট ইজ এ ইউনিভার্সাল প্রসেস। কেন না সিদ্ধান্ত গ্রহণ সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানের পরিকল্পনা গ্রহণ, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের অ্যাপ্লিকেশন আছে সেই জন্য আমরা এটিকে ইউনিভার্সাল প্রসেস বলে থাকছি। এছাড়া সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে একটি কোর ম্যানেজেরিয়াল ফাংশন। ম্যানেজেরিয়াল ফাংশনের সমস্ত ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা আছে সেই জন্য এটিকে কোর ম্যানেজেরিয়াল ফাংশন বলা হয়। এটি একটি সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করতে পারি এবং সিদ্ধান্ত গ্রহণ যে প্রক্রিয়াটি সেটি স্ট্রাকচার্ড প্রসেস হতে পারে বা আনস্ট্রাকচার্ড প্রসেস হতে পারে। অর্থাৎ প্রোগ্রামড বা রুটিন বেসিসে সিদ্ধান্ত গ্রহণ করা প্রবণতা থাকতে পারে, আবার রুটিন বেসিস না হয়ে কোনো কমপ্লেক্স সিচুয়েশনে বা কোনো নন প্রোগ্রামড ওয়েতে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। এটি একটি ফিচার্স হতে পারে সিদ্ধান্ত গ্রহণ প্রসেসের। এবং চতুর্থ যে ফিচার্সটি সেটি হচ্ছে এটি কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ কোনো একটি সময়ের জন্য বা কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, সিদ্ধান্ত গ্রহণ একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণ অনকে আর্টস এবং সায়েন্সের একটি কম্বিনেশন বলা হয়ে থাকে। কারণ সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছে সেটি বিভিন্ন ধরনের ডেটা অ্যানালিসিস করে নেওয়া হয়ে থাকে, এটি সায়েন্সের পর্যায়ে পড়ে। কিন্তু তাকে যখন ইমপ্লিমেন্ট করা হবে অর্থাৎ প্রয়োগ কৌশলের ক্ষেত্রে কলা কৌশলের প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আর্টসের প্রয়োজনীয়তা আছে এবং যখন নেওয়া হচ্ছে যখন ডিটারমাইন করা হচ্ছে কোনো একটি ডিসিশনকে সেক্ষেত্রে সায়েন্সের প্রয়োজনীয়তা আছে। সেই জন্য সিদ্ধান্ত গ্রহণকে আমরা সামগ্রিকভাবে একটি কম্বিনেশন বলে থাকছি আর্টস এবং সায়েন্সের। এরপরে কতগুলি গুরুত্ব আছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার। এই গুরুত্বগুলি হচ্ছে প্রথমত ফাউন্ডেশন। এটি সমস্ত ম্যানেজেরিয়াল ফাংশনের ফাউন্ডেশন হিসেবে আমরা ট্রিট করতে পারি এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণ করা হয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের যে রিসোর্স আছে সেই রিসোর্সটিকে আমরা ফুললি ইউটিলাইজড এফেক্টিভলি ইউটিলাইজড করতে পারি এবং বিভিন্ন রকমের প্রবলেম যদি অ্যারাইজ করে প্রতিষ্ঠানে সেগুলোকে আমরা রিজলভ করতে পারি। প্রতিষ্ঠানকে বিভিন্ন সিচুয়েশনের সঙ্গে অ্যাডাপ্ট করা এবং কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ পন্থা এবং এমপ্লয়ীদের মোটিভেশন মোরালের ক্ষেত্রে এবং লং টার্ম সাকসেসের জন্য প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে একটি গুরুত্বপূর্ণ প্রসেস বা পন্থা হিসাবে উল্লেখ করা যেতে পারে। এগুলি সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ কতগুলি পয়েন্ট হিসাবে আমরা এখানে উল্লেখ করেছি। দ্বিতীয় স্লাইড এর পরের স্লাইডে আমরা এই বিষয়গুলিকে একটু ডেসক্রাইব করার চেষ্টা করছি। যে প্রথমত হচ্ছে ফাউন্ডেশন অফ ম্যানেজমেন্ট ফাংশন।
অর্থাৎ ম্যানেজমেন্টের যে সমস্ত ফাংশনগুলি আছে, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং, সমস্ত ফাংশনই ডিপেন্ড করে থাকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উপরে। সিদ্ধান্ত গ্রহণ না করলে এই সমস্ত ফাংশনগুলিকে সঠিকভাবে প্রয়োগ করা যায় না বা সঠিকভাবে এক্সারসাইজ করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে যে গোল অ্যাচিভমেন্ট, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান তার অগ্রগতির জন্য একটি নির্দিষ্ট টার্গেট ফিক্সড করে থাকে এবং এই টার্গেটকে অ্যাচিভ করার জন্য প্রতিষ্ঠানের নির্দিষ্ট ওয়েতে নির্দিষ্ট টার্গেটকে অ্যাচিভ করার জন্য সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা আছে। এফেক্টিভ ওয়েতে সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিলে তবে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্যটিকে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাচিভ করতে সক্ষম হই। তৃতীয়ত হচ্ছে যে efficient resource utilization বা effectively utilization of resources, অর্থাৎ যে প্রতিষ্ঠানের যে সমস্ত রিসোর্স আছে, ম্যান পাওয়ার আছে বা মানি, অন্য যে সমস্ত মেটেরিয়াল আছে, সেগুলিকে এফেক্টিভলি অপটিমাম ওয়েতে ইউটিলাইজড করে প্রতিষ্ঠানের যে সমস্ত প্রবলেম বা প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে অ্যাচিভ করা, প্রতিষ্ঠানের প্রবলেমগুলিকে সলভ করা সম্ভব হয় সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। এটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্ব হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। চতুর্থ ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রবলেম সলভিং, অর্থাৎ প্রতিষ্ঠানে বিভিন্ন সময় চলার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম এর উপস্থিত হয় এবং সেই প্রবলেমগুলিকে ওভারকাম করার জন্য প্রতিষ্ঠানের যে রিসোর্স আছে সেই রিসোর্সগুলিকে ইউটিলাইজ করে আমরা নির্দিষ্ট ডিসিশন নিয়ে সেই প্রবলেমগুলিকে ওভারকাম করতে পারি। অর্থাৎ প্রবলেম সলভিং ও সিদ্ধান্ত গ্রহণের একটি পন্থা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এবং অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড কম্পিটিটিভনেস, অর্থাৎ প্রতিষ্ঠানকে প্রয়োগের প্রায়োগিক ক্ষেত্রে এবং প্রতিষ্ঠানের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রতিষ্ঠান যে গেন করতে পারবে সেটি ডিপেন্ড করে থাকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উপরে। অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনে প্রতিষ্ঠানকে অ্যাডজাস্ট করা এবং কম্পিটিটিভ সিচুয়েশনে প্রতিষ্ঠান গেন করবে কিভাবে, সেই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণই হচ্ছে একমাত্র পন্থা যে প্রতিষ্ঠানকে নির্দিষ্ট জায়গায় এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। এটি সিদ্ধান্ত গ্রহণের একটি গুরুত্ব হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। অপরদিকে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে নেগেটিভ যে সমস্ত এফেক্ট আছে কোনো সিচুয়েশনের, সেগুলিকে মিনিমাইজ করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানে যে সমস্ত এমপ্লয়ি কাজ করছে তাদের মোটিভেশন এবং মোরালকে আমরা ইনক্রিজ করতে পারি, মোরালকে এনহ্যান্স করতে পারি, মোটিভেট করতে পারি তাদের লং টার্ম প্রতিষ্ঠানের সাকসেসের জন্য সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসাবে চিহ্নিত হয়ে থাকে। এছাড়া পরের যে টপিকটি নিয়ে আমরা, পরের যে টপিকটি সেটি হচ্ছে যে টাইপস অফ ডিসিশনকে আমরা পাঁচটি স্টেপে ভাগ করেছি। প্রথমত হচ্ছে স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্সের উপর বেস করে, দ্বিতীয়ত নেচার অফ প্রবলেমের উপর বেস করে, তৃতীয়ত হচ্ছে অ্যাপ্রোচ অর মেথডের উপর বেস করে এবং চতুর্থ পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং প্রসেসের উপর বেস করে সিদ্ধান্ত গ্রহণকে ভাগ করা হয়ে থাকে এবং পঞ্চম হচ্ছে বেসড অন কন্ডিশন, অর্থাৎ কন্ডিশন কি আছে তার উপর বেশ করে আমরা সিদ্ধান্ত গ্রহণকে ভাগ করে থাকি। সিচুয়েশন কন্ডিশন কি আছে তার উপর বেশ করে আমরা এটি ভাগ করতে পারি সিদ্ধান্তকে। প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে যে বেসড অন স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স, অর্থাৎ স্কোপ এবং সিগনিফিকেন্সের উপর বেশ করে এই সিদ্ধান্তকে আমরা তিনটে পার্টে ভাগ করেছি এখানে। প্রথমত হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন, দ্বিতীয়ত হচ্ছে ট্যাকটিক্যাল ডিসিশন এবং তৃতীয়ত হচ্ছে অপারেশনাল ডিসিশন। এখন স্ট্র্যাটেজিক ডিসিশন, ট্যাকটিক্যাল ডিসিশন, অপারেশনাল ডিসিশন, স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্সের উপর বেশ করে ভাগ করা হয়েছে। প্রতিষ্ঠানের যে ম্যানেজেরিয়াল লেভেল আছে, টপ লেভেল ম্যানেজমেন্ট, মিডিল লেভেল ম্যানেজমেন্ট, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা ক্ষেত্রে এক একটি ম্যানেজমেন্টের ফাংশন, গুরুত্বপূর্ণ ফাংশন বিভিন্ন রকম হয়ে থাকে, এক এক রকমের হয়ে থাকে। অর্থাৎ স্ট্র্যাটেজিক ডিসিশন যখন নেওয়া হয় সেটি টপ লেভেল ম্যানেজমেন্টের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ লং টার্মের কোনো ডিসিশন, ফিউচার ওরিয়েন্টেড কোনো ডিসিশন অর্গানাইজেশনের, সেক্ষেত্রে যে ডিসিশন নেওয়া হয় টপ লেভেল ম্যানেজমেন্টের মাধ্যমে সেটিকে আমরা স্ট্র্যাটেজিক ডিসিশন বলে থাকি। এটি অর্গানাইজেশনের কোনো পলিসি সেটিং এর ব্যাপার হতে পারে বা কোনো একটি ওভারঅল গোল আমরা সেট করছি, সেক্ষেত্রে স্ট্র্যাটেজিক ডিসিশনটি নেওয়া হয়ে থাকে। দ্বিতীয়ত ট্যাকটিক্যাল ডিসিশন জেনারেলি মিডিল লেভেল ম্যানেজমেন্ট নিয়ে থাকে এবং স্ট্র্যাটেজিক যে ডিসিশনগুলি নিয়ে মিডিল লেভেল ম্যানেজমেন্টের কাছে ফ্লো করা হয় সেটি মিডিল লেভেল ম্যানেজমেন্ট সেখান থেকে কিছু অ্যাকশন ইমপ্লিমেন্ট করে থাকে। সেই ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজিক প্ল্যান ইনটু অ্যাকশনেবল স্টেপস, অর্থাৎ স্ট্র্যাটেজিক যে প্ল্যানগুলি আসছে সেগুলিকে অ্যাকশনেবল কিছু স্টেপসে ইমপ্লিমেন্ট করার জন্য যে ডিসিশন নেওয়া হয় সেই ডিসিশনগুলি মিডিল লেভেল ম্যানেজমেন্টের মাধ্যমে নেওয়া হয় এবং এটিকে ট্যাকটিক্যাল ডিসিশন বলা হয়ে থাকে। এবং তৃতীয় পর্যায়ে আমরা যেটি এখানে উল্লেখ করেছি সেটি হচ্ছে শর্ট টার্ম বা ডে টু ডে
যে সমস্ত ডিসিশনগুলি নেওয়া হয়ে থাকে, জেনারেলি এটি লোয়ার লেভেল ম্যানেজার নিয়ে থাকে, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। এবং এই এই যে ডিসিশনগুলি নেওয়া হয় ডে টু ডে যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলিকে পরিচালনা করার জন্য এবং স্মুথ ডেলি যে সমস্ত অ্যাক্টিভিটিগুলি আছে সেই অপারেশনগুলিকে ঠিকঠাক রাখার জন্য এই ধরনের ডিসিশনগুলি নেওয়া হয়ে থাকে এবং এটিকে অপারেশনাল ডিসিশন বলা হয়। পরবর্তী যে টাইপস আছে সেটি হচ্ছে যে বেসড অন নেচার অফ দ্য প্রবলেমের নেচারের উপর বেশ করে কিছু ডিসিশন নেওয়া হয়ে থাকে। এখন এখানে বেসড অন নেচার অফ দ্য প্রবলেম যে বিষয়টি, সেই বিষয়টিকে আমরা দুটি পার্টে এখানে ভাগ করেছি। প্রথমত হচ্ছে প্রোগ্রামড ডিসিশন এবং দ্বিতীয়ত হচ্ছে নন প্রোগ্রামড ডিসিশন। প্রোগ্রাম ডিসিশনের ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে এটি রুটিন অ্যাক্টিভিটির মধ্যে পড়ে বা রিপিটেটিভ কোনো অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। অ্যাপ্রুভিং স্ট্যান্ডার্ড এক্সপেন্স ক্লেম, অর্থাৎ স্ট্যান্ডার্ড এক্সপেন্সেস কোনো ক্লেম আছে, সেই ক্লেমকে আমাদের অ্যাপ্রুভ করতে হবে। এই ধরনের যে ডিসিশনগুলি রিপিটেটিভ হয়ে থাকে বা প্রোগ্রাম বেসিসে হয়ে থাকে, সেই ধরনের ডিসিশনকে আমরা প্রোগ্রাম ডিসিশন হিসাবে ট্রিট করতে পারি। এবং নন প্রোগ্রাম ডিসিশন বলতে এখানে ইউনিক নন রিপিটেটিভ যে সমস্ত ডিসিশন আমাদের নিতে হয়, যে সমস্ত ডিসিশন ম্যানেজমেন্ট নেয় রেসপন্ডিং টু এ সার্টেন মার্কেট ক্রাইসিস, কোনো একটি মার্কেট ক্রাইসিস হঠাৎ হাজির হলো এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কোনো ডিসিশন নেবে, দ্যাট ইজ নন প্রোগ্রাম ডিসিশন। এই ধরনের ডিসিশনকে নন প্রোগ্রাম ডিসিশন বলা হবে। এবং রিপিটেটিভ ওয়েতে কোনো প্রোগ্রাম বেসিসে ডিসিশনগুলো নেওয়া হয় সেগুলিকে আমরা প্রোগ্রাম ডিসিশন বলে থাকি। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে বেসড অন অ্যাপ্রোচ অর মেথড এবং অ্যাপ্রোচের উপর বেশ করে যদি ডিসিশন নেওয়া হয়ে থাকে, সেই ডিসিশনগুলিকে আমরা দুটি পার্টে ভাগ করে থাকি। একটি হচ্ছে যে র্যাশনাল ডিসিশন, দ্বিতীয়টি হচ্ছে ইনটিউটিভ ডিসিশন। র্যাশনাল ডিসিশন যে ক্ষেত্রে ডেটা অ্যাভেলেবেল ডেটা এবং লজিক্যাল ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে অ্যানালিসিস করে যে সমস্ত ডিসিশনগুলি নেওয়া হয়ে থাকে, সেই সমস্ত ডিসিশনগুলিকে আমরা র্যাশনাল ডিসিশন বলে থাকি। যেমন কোন সাপ্লায়ারকে নেওয়া হবে, সাপ্লায়ারদের যে প্রিভিয়াস যে ফিডব্যাক, সেই ফিডব্যাকের উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারি। সাপ্লায়ার সম্পর্কে যে ফিডব্যাক, সেই ফিডব্যাকের উপর বেস করে যদি ডিসিশন নেওয়া হয় তাহলে সেটিকে র্যাশনাল ডিসিশন বলা হবে। অপরদিকে ইনটিউটিভ ডিসিশন যেটি হচ্ছে যে বেসড অন ফিলিংস এক্সপেন্সেস অ্যান্ড ইনস্টিংক্ট, অর্থাৎ কোনো ফিলিংসের উপর বেস করে, কোনো এক্সপিরিয়েন্সের উপর বেস করে, ইনস্টিংক্টের উপর বেস করে কোনো ডিসিশন যখন ম্যানেজার নিয়ে থাকে, সেই ধরনের ডিসিশনকে আমরা ইনটিউটিভ ডিসিশন বলে থাকি। যেমন এক্সাম্পল হিসাবে ম্যানেজার সেন্সিং দ্য রাইট টাইম টু লঞ্চ ক্যাম্পেইন, অর্থাৎ একজন ম্যানেজার মনে করলেন যিনি ওই সময়টি ক্যাম্পেইন করার সঠিক সময় কোনো প্রোডাক্ট নিয়ে, তাহলে সে ওই ধরনের ডিসিশন নিতে পারে। অর্থাৎ এটি কোনো লজিক্যাল ওয়েতে হচ্ছে না বা কোনো ডেটার উপর বেস করে হচ্ছে না, এটি ম্যানেজারের ফিলিংস বা এক্সপিরিয়েন্সের উপর বেস করে হয়ে থাকে। এই জন্য এই ধরনের ডিসিশনকে ইনটিউটিভ ডিসিশন বলা হয়ে থাকে। অপরদিকে অন্য আরেকটি যে ডিসিশন টাইপস আছে সেটি হচ্ছে যে পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং। এটিকে দুটি পার্টে আমরা ভাগ করেছি। প্রথমত হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিসিশন এবং দ্বিতীয়ত হচ্ছে গ্রুপ ডিসিশন। ইন্ডিভিজুয়াল ডিসিশনের ক্ষেত্রে যে টেকেন বাই ম্যানেজার ইউজুয়ালি ইন সেন্ট্রালাইজড অর্গানাইজেশন, কোনো সেন্ট্রালাইজড অর্গানাইজেশনের ক্ষেত্রে ম্যানেজার যখন ডিসিশন নিচ্ছে, কোনো কিছু পার্টিসিপেশন এখানে হচ্ছে না, সেক্ষেত্রে এটিকে আমরা ইন্ডিভিজুয়াল ডিসিশন বলছি। অপরদিকে যখন কালেকটিভ ওয়েতে কোনো ডিসিশন নেওয়া হচ্ছে, ওয়ার্কার পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট হচ্ছে, কোনো কমিটি যখন ডিসিশন নিচ্ছে, সেই ধরনের ডিসিশনকে আমরা গ্রুপ ডিসিশন বলছি। পরবর্তী ক্ষেত্রে আমরা বেসড অন কন্ডিশনের উপর বেস করে ডিসিশনকে তিনটি পার্টে এখানে ভাগ করা হয়েছে। একটি ডিসিশন আন্ডার সার্টেনটি, ডিসিশন আন্ডার রিস্ক, ডিসিশন আন্ডার আনসার্টেনটি। ডিসিশন আন্ডার সার্টেনটির ক্ষেত্রে কোনো সার্টেন সিচুয়েশনের উপর বেস করে যখন ডিসিশন নেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো আউটকাম আমরা জানি, কোনো ইভেন্টের আউটকাম আমরা জানি, অ্যাকিউরেসি কি আছে সেটাও আমাদের কাছে নোন আছে, সেটিও আমাদের কাছে জানা আছে, তখন যে কোনো একটি বিষয়ে ডিসিশন নেওয়া হচ্ছে তখন তাকে ডিসিশন আন্ডার সার্টেনটি বলা হচ্ছে। অপরদিকে রিস্কের উপর বেশ করে কোনো ডিসিশন, প্রবাবিলিটি একটা ঘটতে পারে, এই প্রবাবিলিটি আছে, বা কোনো পার্সিয়াল নলেজ আছে কোনো একটা বিষয়ের প্রতি, সেই সমস্ত বিষয়ের উপর বেশ করে যদি ডিসিশন নেওয়া হয়ে থাকে এই ধরনের ইভেন্টের উপর বেশ করে, অর্থাৎ পুরোপুরি পরিষ্কার নয়, পুরো ক্লিয়ার নয়, কিছুটা ক্লিয়ার, পার্সিয়ালি কিছুটা জানা আছে, এই ধরনের বিষয়ের উপর বেশ করে যদি ডিসিশন নেওয়া হয়ে থাকে তখন সেই ডিসিশনকে বলা হচ্ছে যে ডিসিশন আন্ডার রিস্ক। এখানে লঞ্চিং এ নিউ প্রোডাক্ট ইন এ ফ্যামিলিয়ার মার্কেট,
কোনো ফ্যামিলিয়ার মার্কেটে একটি প্রোডাক্ট লঞ্চ করা হচ্ছে, লঞ্চ করার যে ডিসিশন নেওয়া হচ্ছে, তখন সেই ডিসিশনকে বলা হচ্ছে রিস্কের আন্ডারে ডিসিশন নেওয়ার একটি রিস্কের আন্ডারে ডিসিশন নেওয়ার একটি পদ্ধতি। অপরদিকে ডিসিশন আন্ডার আনসার্টেনটির ক্ষেত্রে যখন ডিসিশনটিকে নেওয়া হচ্ছে কোনো আনসার্টেন ইভেন্টের উপর, আনসার্টেন কন্ডিশন, কোনো কিছুই জানা নেই, আনসার্টেন, আনপ্রেডিক্টেবল, আননোন পুরোটাই, সেই সিচুয়েশনের উপর বেশ করে যখন আমরা ডিসিশন নিচ্ছি, সেই কন্ডিশনের উপর বেশ করে যখন ডিসিশন নিচ্ছি, তখন সেই ডিসিশনকে বলা হচ্ছে ডিসিশন আন্ডার আনসার্টেনটি। অর্থাৎ এন্টারিং অ্যান এন্টারলি নিউ অ্যান্ড আনপ্রেডিক্টেবল মার্কেট, একটা নতুন এবং আনপ্রেডিক্টেবল মার্কেটে যদি আমরা ইন করি, তখন ইন করার যে ডিসিশন, সেই ডিসিশনটাকে আমরা বলছি যে ডিসিশন আন্ডার আনসার্টেনটি। আমাদের এর পরের যে টপিকটি সেটি হচ্ছে যে ডিসিশন মেকিং প্রসেস আর স্টেপস অফ ডিসিশন মেকিং। এক্ষেত্রে ডিসিশন মেকিং এর যে স্টেপস গুলি সেটিকে আমরা 7টি পার্টে ভাগ করেছি। 7টি পার্টে প্রথমত হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, অর্থাৎ প্রথমে আমাদের প্রবলেমটিকে আইডেন্টিফাই করতে হবে যে কোন প্রবলেমটি কি আছে, কি বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কি প্রবলেমটি আছে। দ্বিতীয়ত হচ্ছে গ্যাদার রিলেটিভ ইনফরমেশন, অর্থাৎ ওই বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সমস্ত ফ্যাক্ট, ইভেন্ট বা ডেটা আছে সেগুলিকে কালেকশন করা। তৃতীয়ত হচ্ছে যে আইডেন্টিফাই পসিবল অল্টারনেটিভস, ওই প্রবলেমটিকে সলভ করার জন্য কতগুলি অল্টারনেটিভ আমাদের কাছে আছে সেগুলিকে ফাইন্ড আউট করতে হবে। এবং চতুর্থ, ইভ্যালুয়েট দ্য অল্টারনেটিভস, অর্থাৎ ওই সমস্ত যে অল্টারনেটিভস গুলো আছে ডেটার উপর বেস করে, ফ্যাক্টস এর উপর বেস করে ওই অল্টারনেটিভ গুলিকে আমরা ইভ্যালুয়েট করব। এবং ইভ্যালুয়েট করার পরে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ, যে ইভ্যালুয়েট করার পরে সমস্ত অল্টারনেটিভস গুলিকে ইভ্যালুয়েট করার পরে বেস্ট যে অল্টারনেটিভসটি হবে সেই অল্টারনেটিভসটিকে আমরা চুজ করব। এবং ষষ্ঠ, ইমপ্লিমেন্ট দ্য ডিসিশন, অর্থাৎ যে অল্টারনেটিভটি চয়েস করলাম, চয়েস করার পরে সেই ডিসিশনটিকে ইমপ্লিমেন্ট করা হবে। ষষ্ঠ এবং সপ্তম, মনিটর অ্যান্ড ইভ্যালুয়েট দ্য রেজাল্ট, অর্থাৎ মনিটর করা হবে নির্দিষ্ট সময় অন্তর এবং রেজাল্টটিকে ইভ্যালুয়েট করা হবে, ফিডব্যাক নেওয়া হবে। এটি হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। অর্থাৎ প্রথমে প্রবলেমটিকে আইডেন্টিফাই করা হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে রিলেটিভ ইনফরমেশন, ডেটা, ফ্যাক্টস, ইভেন্ট এগুলিকে গ্যাদার করা হচ্ছে। তৃতীয় ক্ষেত্রে আমরা অল্টারনেটিভস ওয়েগুলো ফাইন্ড আউট করছি, কিভাবে ওই প্রবলেমটিকে আমরা সলভ করতে পারি। চতুর্থ ক্ষেত্রে অল্টারনেটিভ ওয়েগুলোকে ইভ্যালুয়েট করা হবে এবং ইভ্যালুয়েশনের উপর বেস করে বেস্ট অল্টারনেটিভটিকে চয়েস করা হবে। বেস্ট অল্টারনেটিভটিকে চয়েস করে সেটিকে ইমপ্লিমেন্ট করা হবে এবং ইমপ্লিমেন্ট করার পরে নির্দিষ্ট সময় অন্তর সেটিকে মনিটর করা হবে এবং ফিডব্যাক নেওয়া হবে। এই সমস্ত বিষয় হচ্ছে যে ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে বা স্টেপস অফ ডিসিশন মেকিং বলতে পারি আমরা, বা ডিসিশন মেকিং প্রসেস বলতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।